আপনি কি মনে করেন যে এনসিপি রাজনৈতিকভাবে যে প্রশ্নটা আসলে আমি ভালো করে করতে পারি নাই, অসীম ভাইয়ের বক্তব্যে সেটা আরো অনেক বেশি পরিষ্কার, তারা কেন 16 জুলাই সেখানে অনেকগুলি প্রশ্ন এনেছেন। আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতেন তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্নে যাইতাম আপনার কাছে। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এনসিপির এখানে যাওয়া করা? আচ্ছা, মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে এখানে অন্য কোনো দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচিউরিটি নিয়ে তারপরে এই এলাকায় প্রোগ্রাম করতে হবে, অথবা আহ জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া, সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব ম্যাচিউরিটি নিয়ে তারপরে খুব প্ল্যান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি? বা ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে আমরা কি মনে করি যে ওখানে খুব প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচুরিটি সহ করতে পারলে ভালো হয়? আমি একটু বলি যে আপনি যেটা প্রশ্নটা তুলছেন সেই প্রশ্ন কিন্তু আমারও, কিন্তু কেউ কেউ আমাদের এটা বলেন গোপালগঞ্জকে আমরা বারবার বলছি, গোপালগঞ্জ তো দেশের বিচ্ছিন্ন কোনো জায়গা না, কেউ কেউ বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ বা কারো কোনো জায়গা না, স্পেশাল এলাকা বলে এলাকা থাকে, যেমন পার্বত্য চট্টগ্রাম এই জায়গাটা এবং আদিবাসী তাদের একটা টেনশন রয়েছে। ফেনীতে গিয়ে আসলে আপনি বেগম জিয়ার নিয়ে কিছু বললে, বগুড়ায় তারেক রহমানকে কিছু বললে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার। এটা তো জিওগ্রাফিক্যাল কোনো ব্যাপার না, এটা পলিটিক্যালও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু একবার খুব স্পষ্ট করে বলেছিলেন যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামই পাল্টে দেবে। তো উনি এটা কতটা বিরক্ত, বিব্রত এবং কতটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন। সুতরাং বিএনপির তো, আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায়, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে তো হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে, অথবা এটা না করে তারা অন্য আর কোথাও যাবেন না, ব্যাপারটা তো এরকম না। খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে। আমার পটুয়াখালীতে গিয়েছে, আমি শুনেছি তারা বরগুনাতে গিয়েছে, তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে। তো সেই জায়গাটা 16 তারিখ পড়েছে, তো 18 তারিখ পড়েছে, তো এই জায়গাটা 16 তারিখ পড়েছে। সুতরাং এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা তাদের মতো করে প্ল্যান করেছে। এনসিপির রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন, যে এই রাজনৈতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময়, ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি, 5 মাসের চেয়ে একটু বেশি, কম বেশি সময়, তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন, জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই? মানে জামায়াতে ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো, গোপালগঞ্জের মানুষকে বোঝানো, গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা, কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে গিয়ে বক্তৃতা দেওয়া, সেগুলি আমরা খুব বেশি দেখি নাই। এর কারণটা কি? বা কোনো একটা কর্মসূচি, আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না, মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো, এটা কেন নেয় নাই? গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে, আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি। এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রীয় সভাপতি 2006-07, আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন করেছি। এই 5 আগস্টের পরে, হ্যাঁ 5 আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে, কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ। ফ্যান্টাস্টিক। ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে? বা আপনারা কি কোনো ধরনের, যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক, কোন একটা দলের নাম দিয়ে হোক, সেটা থেকে আপনারা পড়েছেন? না, আমি তো বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে, পক্ষকে, ব্যক্তিকে, জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন না, এইটা কি এর কারণ? কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি। এখন যারা আক্রমণ করেছে, এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায়। সেই জায়গাটা জামাত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউরড দল, এবং এনসিপি একটা অসংগঠিত ম্যাচিউরডের ব্যাপার বলতে
পাচ্ছি না ম্যাচিউরিটি, তবে এটা তো ঠিক যে জামাত ইসলামী 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত, এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50-60 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা, সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা ঠিক আছে মাসুদ ভাই, তাহলে কি অসীম ভাইয়ের অন্য এখন ওই যেটা আপনি বলছেন যে 6 মাসের ইন্টারাকশনটা তো একরকম হবে না, তো একরকম হবে না বলে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে তাকে অ্যাটাক করা হবে? এক্স্যাক্টলি, না অ্যাটাক করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না, কিন্তু তাহলে কি আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছি না? অসীম ভাই বলতেছিলেন যে এটা করাও যাইতো ধীরে ধীরে, এটা সমর্থন, এটা না না না, এটা সমর্থন বা অসমর্থনের ব্যাপার না, যে আমার ম্যাচিউরিটি নাই, আমি আজকে 6 মাস হয়েছে বা আমার 40 বছর হয় নাই, তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না? এটা তো হইতে পারে না। না মাসুদ ভাই, এটা যথার্থ নয়, এটা যথার্থ নয়। মাসুদ ভাই, ঘটনাটা তো আসলে এখন ঘটে গেছে। আমরা যদি একটু নিরপেক্ষভাবে আপনার বিশ্লেষণ আশা করি, যে আপনি গিয়ে এখানে সভা করতেছেন, বিএনপিও অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো, আপনাদের শান্তিপূর্ণভাবে, আপনিই বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে, এরকম কোনো কিছুই হয় নাই। এটা একটা কারণ হতে পারে জামাত ইসলামী একটা সংগঠিত দল 1941 সাল থেকে সেখানে আসছে, এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা, মানে জামাত ইসলামী অবশ্যই এরকম কথা বলেও না, ছিলও না। তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল, মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি, জামাত ইসলামী নির্যাতিত, হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল। তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম্প নেওয়া হয় নাই, কোনো আক্রমণ করা হয় নাই, গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই। এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে, আপনি কি আর 1 মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন, মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো, সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই। এখানে তিনটা ছোট পয়েন্ট বলি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায়, এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা, দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে, যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায়, আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে, পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা। নাম্বার 3 হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছেন। এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তারা প্রয়োজন মনে করেন নাই, এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই, সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন। তো সেই যে আস্থা নাই, যেহেতু আস্থা নাই, সেটাকে নতুন নির্বাচন কমিশন, এটা তো আর সেটাকে গ্রহণযোগ্য, যেটাকে এটা গ্রহণযোগ্য। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হবে, নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকাই রাখতেছি, মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে, আমরা নির্বাচন ঠেকাই দিতেছি। বিষয়টা তো এমন না। যখন একটা সংস্কার হবে, একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার মধ্যে একটা সংস্কার হবে, এক্ষেত্রে তো এখানে মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে শুনেছি যে একটা প্রয়োজনীয় যখন সংস্কার হবে, একদম শুরুর দিকে বলছে সবটা যৌক্তিক সময় দেওয়া উচিত, একটা প্রয়োজনীয় সংস্কার হোক, সংস্কার হওয়ার পরে এই সংস্কারগুলিকে, এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে। তো সংস্কার এবং নির্বাচনকে আমরা তো মানে কোন সংস্কারগুলি মনে করেন, কোন সংস্কারগুলি, এইটা নিয়ে আলাদা আসলে কথা কইতে হবে। আমরা অনুষ্ঠানের সময় একটু বেশি নিতে চাই আজকে। কোন সংস্কারগুলি আসলে মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন? আমি কিন্তু আমার মতামত আমি বলি। আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন, পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয়, আপনারা ইলেকশনে আসেন, এই মুহূর্তে ইলেকশন আসুক, আপনারা আরও 50 বছর ক্ষমতায় থাকেন, জনগণের ম্যান্ডেট নেই। এটা হচ্ছে আমার পজিশন। আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা 50 বছর, আরও 20 বছর, 30 বছর, 40 বছর ক্ষমতা থাকেন, আরাম করে সংস্কার করেন, সেইটা হলো আমার পজিশন। ভাই আপনার কি মনে হয় যে আপনার কি পেলে ব্যাপারটা দাঁড়াইতেছে যে আপনার কথা যে আমরা ক্ষমতায় আছি নাকি? এটা আমার মনে হচ্ছে। আমরা ক্ষমতায় থাকলে তো ভাই হচ্ছে, আমরা ক্ষমতায় থাকলে তো রাস্তায় কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না। মানে আমরা ক্ষমতায় তো ব্যাপারটা এমন, এখানে সার্বজনীন একটা সরকার আছে, ট্রানজিশনাল হচ্ছে রেসপন্সিবিলিটি পালন করতেছে। এই সরকার তো আপনি যদি মনে করেন, আমরা বলতে কাদেরকে বুঝাইতেছেন? ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সরকার সবার এই গণঅভ্যুত্থানে যারা আসছিল সবার ঐক্যমত্যের ভিত্তিতে সরকার হয়েছে, এবং তারা ট্রানজিশনাল রেসপন্সিবিলিটি পালন করছে। এই ব্যাপারটা এমন না, যদি সরকার যদি মানে আমাদের সরকারই হইতো বা সরকার যদি আমারই হইতো, আমার কিছুদিন পর পর তো আন্দোলন করতে হইতো না।
আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আপনি নিয়ে কাজ আপনি করে কিছুদিন ফেলার পর পর purpose আন্দোলন ছিল। করতেছেন, সেইটা দেখা তো আসলে অনেকে মনে করতেছে যে এই সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে, কারণ আপনারা 31শে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন, সরকার কইলো যে এটার সঙ্গে সে নাই, বুঝা যাচ্ছে এটা দূরত্ব আসে। আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো, আচ্ছা একটু মাঝখান দিয়ে বলে নিই, চ্যানেল 24 এর জন্য আমি একটু সাইন আউট করতেছি। চ্যানেল 24 তাদের টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ চ্যানেল 24 এর দর্শক। তো আলাদা মনে হতেছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল, এরকমও কি আমরা বলতে পারি, নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড, যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি? মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাত আর সার্জিস? ব্যাপারটা কি এরকম? আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি। আমরা একটা ওয়াচডগ হিসেবে গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না। গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল, ছাত্রলীগ ছিল গভর্নমেন্টের আপনারা এক্সটেন্ডেড এরকম না? আমরা গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো, হ্যাঁ। গভর্নমেন্টের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো, বিভিন্ন জায়গায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো। আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না, আপনারা কোনো করতেছেন। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতেছেন আমরা না, যেটা করতে দিতেছেনও না। না, আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে, মানুষ যেটা চাইতেছে, মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে, আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে একটা গভর্নমেন্টকে, আচ্ছা। গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে, গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে, গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে, গভর্নমেন্ট যেন সংস্কার করে একদম বছরের পর বছর থাইকা না যেতে পারে। মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইকা না যেতে পারে। গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে আওয়ামী ফেসিবাদ, এটা তো এমন না যে এটা চ্যাপ্টার যে কেউ হচ্ছে ফেসিবাদী হইতে পারে। ওকে, এটা যেন আর কেউ না হইতে পারে। মানুষের আশা আকাঙ্ক্ষা, আচ্ছা আপনি মানে এই কাজটা আমরা করতেছি। খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ। এইটা আপনি বলেন তো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয়, দুইটারই অফিস আছে। এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন। আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজাম্পশন, ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন, আমি শিখবো, এগুলি অসুবিধা নাই। কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময়, ভাই আপনার কাছ থেকে জেলা বিভাগে আপনার কাছ থেকে আমরা শিখছি। আচ্ছা জেলা বিভাগে আপনার কাছ মত থেকে বিনিময়, শিখছি, ওকে ভাই। ফাইন, জেলা বিভাগে মত বিনিময়, মিছিল, সভা, মার্চ, নানা কিছু আয়োজন করতেছেন আপনারা। খুব জনপ্রিয় প্রশ্ন এটা। এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন? আপনাদের আর্থিক যোগান খালিদ কিভাবে ভাই, হইতেছে? আপনার আটকে গেছে ভাই। হ্যাঁ, প্রশ্ন উঠতেছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ভাই একটা রাজনৈতিক আটকে দল গেছে। গঠনের চেষ্টা চালাচ্ছে। ভাই আটকে গেছে, একটু পিছন থেকে বলতে হবে, কারণ ও আমি আচ্ছা দুইটা sentence শুনি নাই। না সহজ, আপনাদের দুইটা জিনিস, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা জাতীয় নাগরিক কমিটি। হ্যাঁ, এই দুইটাই আপনারা সক্রিয়, দুইটারই অফিস আছে, কিন্তু আপনারা জেলা বিভাগ এদিকে যাইতেছেন, বিভিন্ন ধরনের সভা করতেছেন, এগুলির টাকা আসতেছে কোত্থেকে? মানে ওকে ভাই, এই প্রশ্নই থাকে, এই প্রশ্নে কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই, এনএসআই, সরকার এরকম টাকা দিচ্ছে, আপনাদের দিয়ে একটা দর করতেছে। বলেন এবার। আচ্ছা খালেদ ভাই, আমি একটা কথা বলি। যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডু চড়তেছি। প্রাডু গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। প্রাডু চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে, রাইট? এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে? যেমন খালেদ ভাই, আপনার গাড়িটা কি, মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন? এখন নিউ ইয়র্কে গাড়ি নাই। মানে নিউ ইয়র্কে গাড়ি নাই, মানে গাড়ি তো ছিল, কি গাড়ি আছে আপনার? আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল, ওরা ফক্সওয়াগন বলে। আচ্ছা, ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার। আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্তত 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে? হ্যাঁ, না এগুলি নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই, কিন্তু আসতেছি ভাই। ঠিক একইভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে, তারাই চায়, এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে। ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি, আপনারা আসেন, সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন। মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে, তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তারা অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বলতে চায়। আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি। 100 খালেদ মহিউদ্দিন সেই কাজগুলা করে। 100 খালেদ মহিউদ্দিন বাংলাদেশে 100-1000 খালেদ মহিউদ্দিন আছে। না আমার 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনি প্রাডো চড়তেন, এখন প্রাডো চড়তেছেন, ওডি চড়তেছেন, মার্সিডিজ চড়বেন, বিএমডব্লিউ চড়বেন, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা টয়োটাওয়ালাদের চেয়ে? আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আমার মানে প্রাডো, ওডি, মার্সিডিজ, বিএমডব্লিউ যাদের আছে, তারা কি হাসনাত আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শোনেন?
আমি এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিকশাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি, মানে প্রাডুটা নিয়ে যাইতেছি, প্রাডোটা নিয়ে প্রাডুটা নিয়ে যেতেছেন। যাইতেছি। এই প্রাডোটা কি আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে, কারণ আপনি তো ইচ্ছা করলে একটা টয়োটাওয়ালারও নিয়ে যেতে পারতেন, তাই না? আমার 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 এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। আমার হচ্ছে ইউ হ্যাভ টয়োটা অ্যাক্সেস টু থেকে এভরিথিং, শুরু করে রিয়েলি? করোলা, করোলা এক্স থেকে শুরু করে, যেমন মিডিয়া একটা অ্যাসাসিনেশন কি হইতেছে, যেমন আমি গতকাল একটা হচ্ছে আপনাকে না, নিউজ দেখাই অ্যাসাসিনেশন ইজ একদম। লাইক, না না, ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে হয় খালেদ হ্যাঁ ভাই হ্যাঁ দেখেন, বলেন, হ্যাঁ আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। বলেন দেন। গত পরশুদিন একটা নিউজ হয়েছে এবং প্রথিতযশা বিভিন্ন মিডিয়া নিউজ করছে, হাসনাত এবং সার্জিসের বাসায় 200 কোটি টাকা এবং 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রতিদিন এটা মিডিয়া হচ্ছে বলতে আমি তো পড়ি নাই, কোনটা এটা মিডিয়া? কালের কণ্ঠের মধ্যে তো আসছে, কালের কণ্ঠ হচ্ছে অনলাইন ইয়াতে, এবং এবং কালের কণ্ঠে নিচে আসছে? করে হ্যাঁ কালের কণ্ঠ, এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে, বিস্তারিত কমেন্টে, এবং বিস্তারিত কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য। এই যে দেখেন জি, খালেদ ভাই, আমি আমি আপনাকে একটু বলি যে আপনার মাধ্যমে আমার এই সম্মানিত দর্শককে ধন্যবাদ যে তিনি প্রশ্ন করেছেন এবং আমাকে মেনশন করেছেন, এজন্য আমি গর্বিত। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডই হত্যাকাণ্ড, কিন্তু এটা তো ঠিক যে 2024-এর জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন। আমরা কি সবাই নাম জানি? আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে? 18 জুলাই আমাদের প্রিয় শহীদ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদেরকে হৃদয়ে দাগ কেটেছে। কেন কেটেছে? কেটেছে এই জন্য যেটা নির্মম, এটা অত্যন্ত ভয়ানক ছিল, বিভৎস ছিল। 16 জুলাই, 16 তো জুলাই, 16 জুলাই, দুঃখিত, 16 জুলাই। কেন এটা আমাদেরকে দাগ কেটেছে? দাগ কেটেছে, এটা বিভৎস ছিল, এটা নারকীয় ছিল, এটা অমানবিক ছিল, এটা হায়ানার একটা সিনারিও ছিল। ঠিক আপনি দেখেন যে মিডফোর্ডের ঘটনাটা তো দেশ না, আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। কেন? তিনটা জিনিস আছে। একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের 2006, সেখানে 28 অক্টোবর ছিল। এখানে যেটা হয়েছে শুধু নৃত্য না, একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। জানা গেছে যে সে মারা গেছে, তারাই নিশ্চিত হয়েছে। এরকম একটা বিষয় নিয়ে তো শুধু আমরা না, সবাই কথা বলেছে, গোটা বিশ্ব কথা বলেছে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্সবাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য। সেইটার ঘটনাটা মিটফোরের সাথে তুলনা করাটা বোধহয় আমাদের কারোর জন্য যথার্থ হবে না। সেই জন্য বলছি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে, কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না, বা যে দেখতে পেরেছে সে 1-2 রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই। সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না, গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে। তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব, যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে। চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে, তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের, বলছে আমাকে মাসে 2 লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে, না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, দোয়া করো আমার জন্য। তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শকাতর মনে হয়েছে। সেই জায়গাটা তো সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, খুব স্বাভাবিক না এটা? কিন্তু মাসুদ একটা ছোট্ট বিষয়, এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না। আমরা এখন যদ্দূর যেটা আনফোল্ড করতেছে, এটা বিএনপির 2টা গ্রুপের মধ্যে বা 2টা জনের মধ্যে বা 2টা দলের মধ্যে, উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল। এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক, এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা ওয়াজ ইট